আজকের প্রথম খবরটা হলো জিরিবামের নৃশংসতা বেড়েই চলেছে। আরও এক জোড়া মৃতদেহ উদ্ধার। মণিপুরের জিরিবামের জাতিদাঙ্গার নৃশংসতা বেড়েই চলেছে। বছর দিন আগের মণিপুরের অন্যান্য জেলায় যেভাবে হিংসাত্মক ঘটনা ছড়িয়ে পড়েছিল, তেমনি জিরিবামের পরিস্থিতি আজ। 6টি মৃতদেহ উদ্ধারের পর আরও এক জোড়া মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। পুরুষ ব্যক্তির মৃতদেহ শনিবার রাতে জিরিবামের আগলাপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। মহিলার মৃতদেহ রবিবার সকালে বাঁশখান্দি পুলিশ ফাঁড়ি এলাকার চন্দ্রপুর চিরি ফেরিঘাট বরাক নদী থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে জিরিবামের জাতিদাঙ্গায় একের পর এক মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। রাতে জাতিদাঙ্গার বলি হয়ে মৃত এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয় জিরিবামের আগলাপুর থেকে। জিরিবাম পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহের মুখে বন্দুকের গুলির জখম রয়েছে। অন্যদিকে বরাক নদীর চিরিঘাট থেকে বিবস্ত্র মহিলা মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে দ্রুত গতিতে চিরিঘাটে এসে পৌঁছেন কাছাড় জেলা পুলিশ সুপার নুমাল মাহাত্তা। তিনি এসে তড়িঘড়ি মহিলার মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। গত সোমবার জাকুরাডহর থেকে অপহরণ মৈতেই সম্প্রদায়ের 6 জনের মধ্য থেকে একজন এই মহিলা এমন ধারণা করা হচ্ছে। মৃতদেহ দুই সম্প্রদায়ের বলে ধারণা। আজকের পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনে হামলা, ক্ষুব্ধ জনতার। ফের অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনে হামলা, ক্ষুব্ধ জনতার। জিরিবাম জেলায় দুদিনে মৈতেই গোষ্ঠীর 3 মহিলা ও 3 শিশুর দেহ উদ্ধারের পর মন্ত্রী বিধায়কদের আবাসনে হামলা চালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষিপ্ত জনতা। এরপর শনিবার মধ্যরাতে হামলা চালানো হয়েছে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাসভবনেও। সূত্রের খবর, শনিবার রাতে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বাসভবনের দরজা ভেঙে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। সেই সময় বাসভবনে ছিলেন না মুখ্যমন্ত্রী। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ, পরে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এখনও পর্যন্ত 6 জন আহত হয়েছেন। এর আগে আরও 2 মন্ত্রী ও 6 জন বিধায়কের বাড়িতে হামলা চালায় উত্তেজিত জনতা। এই ঘটনায় 23 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো ক্লাসে বকা দেওয়া শিক্ষিকার চেয়ারের নিচে বিস্ফোরণ। ক্লাসে একদল ছাত্রকে শিক্ষিকা বকা দেওয়ায় আজব কাণ্ড ঘটালো পড়ুয়ারা। শিক্ষিকার চেয়ারের নিচে বাজি ফুটিয়ে প্রতিশোধ নেয়। এমন কাণ্ডে 12 জন পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানায়। আচমকা বিকট শব্দে কেঁপে উঠে গোটা ক্লাসরুম। ধোঁয়ায় ডেকে যায় চারপাশ। চেয়ার থেকে ছিটকে মাটিতে পড়ে যান শিক্ষিকা। চেয়ারে তখন দাউ দাউ করে জ্বলছে আগুন। শব্দ শুনে সকলের মনে হয়েছিল সম্ভবত বোমা ফেটেছে। দ্রুত শিক্ষক পড়ুয়ারা ছুটে আসেন। তখনও টের পাওয়া যায় আসলে কি ঘটেছে। কিছুক্ষণ পর জানা গেল গোটাটাই দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পরিকল্পিত একটি ঘটনা, যা দেখে রীতিমতো আতকে উঠেছেন বাকি শিক্ষকরাও। জানা গেছে স্কুলে ঠিকমতো পড়াশোনা না করার জন্য শিক্ষিকা তুমুল বকাঝকা করেছিলেন একদল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াকে। সেই বকা ভুলতে পারেনি কেউ। প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন ক্লাসরুমে শিক্ষা দেবেন শিক্ষিকাকে। ইউটিউব দেখে বোমার মতো বাজি ফুটানো শেখে পড়ুয়ারা। যেটি রিমোট টিপে ইচ্ছামতো ফাটানো যায়, সেই বাজি বানিয়ে ক্লাসরুমে শিক্ষিকার চেয়ারের তলায় আটকে দিয়েছিল তারা। ক্লাসরুমে ঢুকে স্বাভাবিকভাবেই চেয়ারে বসেছিলেন শিক্ষিকা। বেঞ্চে বসে রিমোট টিপে বাজিটি ফাটিয়ে দেয় এক ছাত্র। বাজি ফাটাতেই বিকট শব্দে কেঁপে উঠে ঘর। শিক্ষিকা পড়ে যান চেয়ার থেকে। পুড়ে ছারখার হয় চেয়ারটি। যদিও এই ঘটনায় শিক্ষিকার কোনো চোট লাগেনি, কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। হরিয়ানা শিক্ষা দপ্তরের নির্দেশে দ্বাদশ শ্রেণীর 12 জন পড়ুয়াকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে। স্কুলের তরফে আরও কড়া পদক্ষেপ করা যেতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো হাইলাকান্দিতে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড। খুনের মামলায় 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড হাইলাকান্দিতে। এ সংক্রান্ত হামলার এডিশনাল পাবলিক প্রসিকিউটর আইনজীবী শান্তনু শর্মা জানান, শনিবার হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডক্টর মাহমুদ হোসেন বরবুইয়া খুনের মামলায় ভারতীয় দণ্ডবিধি 302 এবং 325 ধারা মতে 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। লালার মুক্তসরা সুমন্ত নাথ, আনন্দমোহন নাথ, আশিস কুমার নাথ, সুমেশ নাথ এবং সজল নাথকে শনিবার আদালতের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ডে জেলা কারাগারে প্রেরণ করে
করে পুলিশ। উল্লেখ্য 2008 সালের 9 সেপ্টেম্বর লালার উমেদনগর গ্রামের স্বপন নাথকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদের জেরে খুনের ঘটনায় মামলায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজ ডক্টর মাহমুদ হোসেন বরবুইয়া। আরতিনাথ তার ছোট ভাই স্বপন নাথকে খুনের ঘটনার বিবরণ জানিয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লালা থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে মামলায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আদালত। আজকের পরবর্তী খবরটি হল নদীতে অভিযান বনকর্মীদের, বাজেয়াপ্ত বালু তোলার পাম্প। রূপাগ্রাম থেকে বালু তোলার অবৈধ পাম্প মেশিন বাজেয়াপ্ত করলেন দোয়ালিয়ার বনকর্মীরা। জানা গেছে দীর্ঘদিন থেকে অবৈধ উপায়ে নদী থেকে মেশিন লাগিয়ে বালি উত্তোলন করে আসছিল অসাধু চক্র। এমন অভিযোগে অভিযান চালান দোহালিয়া বন বিভাগের কর্মকর্তারা। রবিবার সকালে দোহালিয়া ফরেস্টের রেঞ্জ কর্তা প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারোই, বনকর্মী দিলওয়ার হোসেন সহ প্রোটেকশন টিমের কর্মীরা রূপাগ্রামের সিংলা নদীতে হানা দিয়ে বালু তোলার কাজে ব্যবহৃত পাম্প মেশিনটি বাজেয়াপ্ত করে বিভাগীয় কার্যালয়ে নিয়ে আসেন। তবে এতে কোনো ধরপাকড়ের খবর নেই। বন বিভাগের এহেন অভিযোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেঞ্জকর্তা। আজকের পরবর্তী খবরটি হল বেলাইন দিয়ে পিটিয়ে দুজনকে হত্যা, সহকর্মীর গ্রেফতার। বেলাইন দিয়ে পিটিয়ে দুজনকে হত্যা করল এক সহকর্মী। ঘটনাটি ঘটেছে নোয়াগাঁওয়ের একটি বেকারিতে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নোয়াগাঁওয়ের গৌরী বেকারিতে। হতাহতরা হলেন শহরের মুল্লাপট্টিতে বেকারির 3 কর্মচারী উত্তম দাস, অভিজিৎ সাহা ও ইন্দ্রজিৎ পাল। ইন্দ্রজিৎ পাল উত্তম ও অভিজিৎকে পিটিয়ে হত্যা করে। প্রথমে বেকারিতে ব্যবহৃত বেলাইন দিয়ে উত্তম ও অভিজিৎকে মারধরের কথা স্বীকার করেন ইন্দ্রজিৎ। পুলিশ জানায় খুনের অভিযুক্ত ইন্দ্রজিৎ সকাল পর্যন্ত লাশ দুটির পাশে বসেছিল। সকালে কক্ষের ভেতরে লাশের পাশে বসে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সুপার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বড়সড় ধাক্কা আপ শিবিরে, ইস্তিফা পরিবহন মন্ত্রী গেহলটের। বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা আপ শিবিরে। রবিবার হঠাৎই চিঠি লিখে দল থেকে ইস্তিফা দিলেন দিল্লির পরিবহন মন্ত্রী এবং আম আদমি পার্টির নেতা কৈলাশ গেহলট। পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মুখ্যমন্ত্রী আতিশিকে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন গেহলট। সেখানে দলের বিভিন্ন অপূর্ণ প্রতিশ্রুতি ও সাম্প্রতিক বিতর্কের কথা উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য দিল্লি সরকারের মন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। পরিবহন, প্রশাসনিক সংস্কার, তথ্য প্রযুক্তি, গৃহ ও মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের নতুন সরকারি বাসভবন ঘিরে যে বিতর্কের সৃষ্টি হয়েছে তা নিয়েও চিঠিতে উল্লেখ করেছেন গেহলট। লিখেছেন, শীষমহল সহ এমন বেশ কিছু ঘটনা সাম্প্রতিককালে ঘটেছে যা কিনা মানুষকে নতুন করে ভাবাচ্ছে যে আম আদমি পার্টি আদৌ সাধারণ মানুষের পার্টি কি না। আজকের পরবর্তী খবরটি হলো হামলায় আরও 52 ফিলিস্তিনি নিহত। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় উপত্যকাটিতে আরও 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 43,800 জনে পৌঁছেছে। রবিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। আল জাজিরা জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার বেইট ফুরিকের অধিকৃত পশ্চিম তীরের গ্রামে হামলা চালিয়ে বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে তারা। এ হামলায় কমপক্ষে 52 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে এ হামলায় বাস্তুচ্যুতের সংখ্যাও বাড়ছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।